গত কয়েকদিন ধরে দেখছি এই ভাঙড়ে শিক্ষার আমূল পরিবর্তনের জন্য, ভাঙড়ে স্কুলের টিচারের জন্য, ভাঙড়ে নতুন কলেজের জন্য, ভাঙড়ের মহিলাদের আলাদা কলেজের জন্য স্টুডেন্ট ফান্ড আর আমার পক্ষ থেকে যে সংগ্রাম চলছে, এই সংগ্রামকে ভুলণ্ডিত করার জন্য আমাদের আজকের এই সমাবেশে অভিভাবক যারা এসেছেন তারা নাকি লুঙ্গি পরে আসবে বলে তাদেরকে খিল্লি করছে। তাহলে বুঝে নিতে হবে বিজেপি যে ভাষায় কথা বলে আর ওইদিকে নটোরিয়াস ক্রিমিনালের আশপাশে যারা ঘুরছে তারাও এক ভাষায় কথা বলছে। কোনো জায়গায় শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির যে পার্থক্য নয় এটা পুরোপুরি বোঝা যাচ্ছে। আমি অবাক, শুধু আমাকে কয়েকটা ছেলে পাঠাচ্ছিল, আমি বললাম ইগনোর করো, ও হালকা বয়সী ছেলে পুলে, যদি আমার খুব বেশি বয়স হয়ে যায়নি, কিন্তু আপনারা যে দায়িত্ব দিয়েছেন বয়স্ক লোকের মতো ভূমিকা পালন করতে হচ্ছে। যাক, ভাবতে পেরেছেন বিজেপি যে ভাষায় কথা বলে, সংখ্যালঘু মুসলমান লুঙ্গি পরে আসলে যেভাবে খিল্লি করে, তৃণমূলে টিএমসিপির ছেলেপুলেরাও সে ভাষায় খিল্লি করছে। তার মানে কি কোথাও রসুনের কোয়া কোথাও গিয়ে জুড়ছে তো নাকি? সেই জন্যই আপনারা ভাবুন, রাজ্যে ৭৭টা এমএলএ জিতে আছে, কোথায়? বিজেপির বিধায়করা জিতে আছে, ওখানে কোনো ডিস্টার্ব নাই। ডিস্টার্ব কেন ভাঙড়ে করতে হবে? দেখ বন্ধুগণ, আজকে আমাদের এই ছাত্র জনতা সমাবেশটা কেন, আজকে কেন অভিভাবকদের ডাকা হয়েছে? শুধু ছাত্রদের ডাকতে পারতাম তো। আজকে অভিভাবকদের ডাকা হয়েছে এই জন্যই যে অভিভাবকরা আপনারা মাথায় ঢুকিয়ে নিয়ে যান, আপনার ছেলেটা কলেজে যাচ্ছে, সেখানে টিচার নাই, পড়ার পরিবেশ নাই। আমাদের অতীব দুঃখের সাথে বলতে হয় ভাঙড় কলেজটা হয়তো ফুল টাইম কলেজ হলো, পার্ট টাইম এখন তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। তাই আপনার আমার ছেলেপুলেরা ওখানে গিয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না তাই জানাবার জন্য আজকে অভিভাবকদের ডাকা হয়েছে, জনতাকেও ডাকা হয়েছে। আমরা শুধুমাত্র এই ছাত্র সমাবেশ লিখে দামড়া ছেলেগুলোকে স্টেজে বসিয়ে দিইনি, অভিভাবকদেরকেও স্টেজে বসিয়েছি, ছাত্রদেরকে স্টেজে বসিয়েছি। এটাই হচ্ছে ওদের থেকে এই স্টুডেন্ট ফান্ডের আইএসএফ এর পার্থক্য। এই পার্থক্য যদি না বুঝতে পারে তাই এটা কি আমাদের দোষ? শিক্ষার অভাব। শিক্ষার অভাব মিনস প্রকৃত শিক্ষার অভাব। ডিগ্রি পেয়ে যাচ্ছে, ডিগ্রি নিয়ে অসুবিধা নাই, ওই ডিগ্রির কিচ্ছু দাম নেই। যাক বন্ধুগণ, আজকে আপনাদের অভিভাবকদের কেন ডেকেছি আপনাদের ভাবতে হবে। আজকে আপনার বাড়ির ছেলেটা কলেজমুখী হতে চাইছে না। কেন কলেজমুখী হতে চাইছে না? কলেজে নোংরামি, বাদরামি। আপনার বাড়ির মেয়েটি পর্দানিশীল মেয়ে হোক আর যেই মেয়েই হোক না কেন কলেজমুখী হতে চাইছে না। কলেজে যে নামে যেরকম নোংরামিটা চলছে, আপনার বাড়ির আমার বাড়ির ছেলেটা আর উচ্চশিক্ষায় মনোযোগ দিচ্ছে না, কারণ তারা দেখছে চাকরি পড়াশোনা শেষ করার পরে আর চাকরির ভবিষ্যৎ নাই। তাই আপনাদের অভিভাবকদের ডাকা হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তথ্য তুলে দেখুন, দক্ষিণ 24 পরগনায় যে কটা কলেজ আছে, কলেজের 50% এখনো কিন্তু সিট ফিল আপ হয়নি। একটা সময় ছিল, আমি আমার কথা বলছি, আমি যখন জাস্ট উচ্চ মাধ্যমিক পার করব কি মাধ্যমিক, ওই সময় দেখতাম ওই সময় থেকে কলেজে ভর্তি হবো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, এই আমার মনোযোগ ছিল। তখন আমি একটু খোঁজ রাখতাম। তখন আপনারা বলুন, যারা আজকে 40-42 বছর বয়স, তারা ভালো করে বলতে পারবে আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে কলেজে ভর্তি হওয়ার কম্পিটিশন থাকতো, লিস্ট বার হতো, অনেকের নাম আসতো, অনেকের নাম আসতো না, এত কম্পিটিশন ছিল। আর আজকে খোঁজ নিয়ে দেখুন, ভাঙড় মহাবিদ্যালয়ে চলে যান, ভাঙড় মহাবিদ্যালয়তে গিয়ে চলে যান, গিয়ে খোঁজ নিয়ে দেখুন। গত বছরে আমি বিধানসভাতে 2024 সালে আমি এই 2025 সালে বিধানসভাতে আমি বলেছি, খোঁজ নিয়ে দেখুন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 30% ছেলেমেয়েরা ভর্তি হয়নি। অর্থাৎ 100টা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সিট থাকলে সেখানে 70টা ফিল আপ হয়েছে, 30টা ফিল আপ হয়নি। আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন হতো, ভাঙড় কলেজে অনার্স নেওয়ার জন্য লড়াই হতো, কার কত নাম্বার আছে এই লড়াই হতো। আর আজকে খোঁজ নিয়ে দেখুন, ভাঙড় কলেজের কথাই বলছি, বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন, সরকারি ইউনিভার্সিটিগুলো অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। ওখানে খোঁজ নিলে দেখতে পাবেন ওখানে কোনো ওই রকম আর নাই, সিট খালি আছে। অনার্সের 40টা সিট 4টে ফিল আপ হয়েছে, 36 জন খুঁজে পাওয়া যাচ্ছে না, অনার্স করার ছেলে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনাকে ভাবতে হবে, ক্ষতি কিন্তু সরকার নয়। সরকার আজকে আছে, কালকে নাও থাকতে পারে, আপনি কালকে সরকারে আসতে পারেন, কিন্তু আপনার ছেলেটা উচ্চ শিক্ষা থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে, এতে ক্ষতি আপনার আমার হচ্ছে। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। শুধু ছাত্ররা সমাবেশে আসলে হবে না, তার অভিভাবককেও
ওই জন্য ডেকে নিয়ে এসেছি। তার অভিভাবককে জানাতে চাইছি যে আগামী দিনগুলোতে শিক্ষার মান যদি আপনারা পরিবর্তন করতে চান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থাই থাকবে, এই ধরনের শিক্ষার নামে অশিক্ষা ছড়াবো না। এবং 100% যাতে সিট পূরণ হয় তার পরিকাঠামো তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে। তাই শুধু ছাত্ররা সাথ দিলে হবে না, ছাত্রদের অভিভাবকদেরকেও সাথ দিতে হবে। সেই জন্যই আজকে আমাদের ছাত্র জনতার সমাবেশ। এই ছাত্র জনতার সমাবেশে অনেকে সহ্য হচ্ছে না, কারণ তারা জানে কলেজটাতে তারা মদ্যপানের জায়গা করবে। অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে মহিলাকে রেপ করেছে, অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে গাঁজা সিগারেট খাচ্ছে, অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে চরম অন্যায় কাজ করছে, অনেক প্রমাণ আছে। যখন আমরা অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়াবে, কলেজ থেকে ওগুলো বন্ধ হয়ে যাবে। ওগুলো আমরা কলেজের মধ্যে করতে দেব না। শিক্ষার জায়গা শিক্ষা হোক, আরো ভালোভাবে কিভাবে শিক্ষা হবে, আরো বেশি করে ডিপার্টমেন্ট কিভাবে খুলবে, আরো ভালো ভালো ফ্যাকাল্টিস কিভাবে আসবে, তার আলোচনা হবে। সেই জন্যই ওরা সহ্য করতে পারছে না, আমাদের ছাত্র জনতা সমাবেশকে ভুলণ্ডিত করার জন্য মিসগাইড করছে। তবে একটা কথা আপনাদের বলি, আমরা আমাদের নতুন করে বলতে লাগবে না, শুধু রিমাইন্ড দেবো আপনাদের। কথাই আছে না, অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ হয় না। কি গো, বুঝতে পারলে? অন্ধকার জগতের প্রাণীর আলোকে তারা কি হয়। আজকে আপনি পশ্চিম বাংলায় গার্জেনরা আসছেন, জানতে হবে। গার্জেনদেরকে এই জন্য ডেকে নিয়ে এসেছি আমরা। শুধু ছাত্রকে দিয়ে ছেড়ে দিলে হবে না, গার্জেনদের মাথায় ঢুকাতে হবে। তাই গার্জেনদেরকেও ডাকা হয়েছে, জনতাকেও ডাকা হয়েছে। 2012 সাল থেকে 2024 সাল এই সময়ে পশ্চিম বাংলাতে প্রায় 25,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। ওই 25,000 প্রাথমিক স্কুলগুলো কোথায়? এই ভাঙড়ে, না হলেও পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আছে। ওই স্কুলগুলোতে কারা পড়াশোনা করে? যারা দিন আনে দিন খায়, যাদের মজুরি 250-300 টাকা, তাদের বাড়ির ছেলেরা, কৃষক, ডে লেবার, আপনার যারা আছেন আর্থিকভাবে যারা দুর্বল, তাদের বাড়ির ছেলেরা ওই 25,000 স্কুলে পড়াশোনা করতো। যখন ওই 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, তারা কি টাকা দিয়ে আর প্রাইভেট স্কুলে পড়াতে পারবে? ক্ষতি কার হচ্ছে? আপনার আমার ক্ষতি হচ্ছে। তাই আপনাকে আমাকে এক জায়গায় থাকতে হবে, এক জায়গায় থেকে আওয়াজ তুলতে হবে। তাই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। আপনি অবাক হবেন, শুভেন্দু অধিকারী বড় বড় গল্প দেয়, হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দেয়। শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে, 2011 বছরে সারা ভারতবর্ষে প্রায় 90,000 স্কুল বন্ধ হয়েছে। এই 90,000 স্কুল বন্ধ হয়ে গেছে, এর দায় কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীকে নিতে হবে, শুভেন্দু অধিকারীর বসকে নিতে হবে। শুভেন্দু অধিকারীকেও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলা হবে না। স্কুল বন্ধ হলে লাভ কার লস কার জানেন? স্কুল বন্ধ হলে লস আপনার। এই যা গার্জেনগুলোকে ডেকে নিয়ে এসছি আজকে, তাদের। আর লাভ শিল্পপতিদের, পুঁজিপতিদের। আমি একটা উদাহরণ দিচ্ছি। শানপুকুর গ্রাম অঞ্চলের মাঝেরাইট গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে। ওই প্রাইমারি স্কুলটা বন্ধ হয়ে গেলে লাভ কার হবে? সরকারের হবে, লস হবে ওই এলাকার মানুষের। কারণ স্কুলটাকে জেসিপি লাগিয়ে কি তুলে নিয়ে চলে যাবে নাকি? এরকম হয়? তাহলে ওই স্কুলটা কিছুদিন বন্ধ থাকবে। বন্ধ থাকার পরে দেবেন হঠাৎ রংচং হয়ে দেবেন, সামনে কিছু গাছ ফাছ, ফুল গাছ টুল গাছ লাগিয়ে শুধু চাকচিক্য করে দিয়েছে, প্রাইভেট স্কুল হয়ে যাবে। যেটা 250 টাকা দিয়ে আপনার ছেলে 1 বছর ধরে পড়াশোনা করতো, ওই স্কুলই আবার প্রাইভেট হয়ে যাবে, আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তুলে দেবে। ওই স্কুলটায় কি হয়ে যাবে? তখন মাসে 2000 টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে হবে। আপনি পারবেন না? সম্ভব কি ভাই? তাহলে কি আপনার ছেলে পড়াশোনা থেকে দূরে যাবে? আর আপনার ছেলে পড়াশোনা করলে বোমগুলি পিস্তল হাতে তুলবে না? তা আপনার ছেলে যদি পড়াশোনা করে, তাহলে আর তামান্নাকে বোম মেরে খুন করতো, যার স্মরণে আজকে আমাদের। যদি আপনার ছেলে সঠিক থাকতো, তাহলে আনিসকে হত্যা করার দিকে এগিয়ে দিত না। আপনার ছেলে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতো, তাহলে রোহিত ভেমুলাকে তারা খুন করতো না। সলিল আবার যেগুলো ইতিহাসগুলো আছে, সেগুলো আর তৈরি হতো না। তাই বন্ধুগণ, আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে জাগ্রত হতে হবে, আপনাকে আমাকে আপনার আমার লড়াই লড়ে নিতে হবে। আপনার আমার পাশে কেউ থাকবে না। আপনি যদি মনে করেন আপনার লড়াইটা কেউ লড়ে দেবে, সম্পূর্ণ পিতা হবে, এই লড়াই আপনি জিততে পারবেন না। তাই বন্ধুগণ, হ্যাঁ, নেতৃত্ব কেউ দিতে পারে, কিন্তু নেতৃত্বের হাতে লড়াই তুলে দিয়ে আপনাকে ঘুমালে চলবে না। আজকে ছাত্র জনতা সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, পশ্চিম বাংলার এই 25,000 প্রাইমারি স্কুল রাজ্য সরকারকে অবিলম্বে খুলতে হবে। এই ভাঙড়ের মাটি থেকে আওয়াজ তুলতে হবে। কারা সহমত আমার সাথে হাত তুলুন তো। আপনারা সহমত তো যে 25,000 স্কুল বন্ধ? হাত তুলে রাখুন। 25,000 স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা চালু করতে হবে। আপনারা সহমত তো নাকি?
আর নতুন নতুন স্কুল তৈরি করতে হবে। মাননীয়া বলেছিল 10,000 মাদ্রাসা দেব, 10,000 মাদ্রাসা দিয়ে এত দূরের কথা, 614টি মাদ্রাসার বাইরে একটিও মাদ্রাসা দিতে পারেনি। উল্টে আমরা কি দেখলাম, 10,000 মাদ্রাসাতে 614টি মাদ্রাসাতে 10,000-এর বেশি শূন্য পদ হয়ে গিয়েছে। তাই আমাদের আওয়াজ তুলতে হবে। আমি আপনাদের বারবার বলছি, আমার লড়াইটা কোথাও আপনাদের বুঝতে হবে। লড়াইটা করে কামিয়ে খাওয়ার জায়গা নয়। লড়াইটা যদি করে কামিয়ে খাওয়ার চিন্তা হতো তাহলে এতক্ষণ আমি তৃণমূলের মিনিস্ট্রি নিয়ে ঘুরতাম। কিন্তু আমার লড়াইটা কি, সমাজকে কিছু দিতে হবে, সমাজের জন্য চলতে হবে, না হলে কি হবে, ওই দেখতে পাচ্ছেন না কি অবস্থা চলছে। এই আপনি একটা কথা বলবো, খারাপভাবে নেবেন না তো ভাই, শুধু আপনাদের নয় সারা রাজ্যের কথা বলছি। SIR নিয়ে আতঙ্কিত হয়ে করা হয়েছিল তো, কেন আতঙ্কিত করা হয়েছিল? আমাদের শিক্ষার দুর্বলতার জন্য। আপনাদের মধ্যে অনেকে আতঙ্কিত হয়নি, আবার অনেকে হয়ে গিয়েছে। কেন আতঙ্কিত হয়নি? কারা? যাদের পেটে উপযুক্ত শিক্ষা আছে তারা আতঙ্কিত হয়নি। তারা মনে করেছে আমার কাগজ আছে, আমি লড়ে নেব। আর যার কাছে কাগজ থাকার পরেও আতঙ্কিত হয়েছে, খোঁজ নিয়ে দেখুন তার হয়তো শিক্ষা তুলনামূলক কম। তাই আপনাদের বলবো, যদি আপনি লড়াই করতে চান, যদি মাথা তুলে বাঁচতে চান, আপনার অধিকার যদি আপনি বুঝে পেতে চান, তাহলে আপনার প্রথম কাজ হবে, আপনি এখন বড় হয়ে গিয়েছেন, আপনি এখন শিক্ষা অর্জন করবেন না, আপনি স্কুলে যাবেন না আপনি কামাতে যাবেন, এইটা সমস্যায় পড়ে যাবেন। আমি বলবো আপনাকে এখন কামাতে যেতে হবে, আপনি স্কুলে যেতে হবে না। আপনার বাড়ির যে বাচ্চাটা আছে তার কথা ভাবুন, তাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব তার কথা ভাবুন। তা না হলে কিন্তু আপনার যেরকম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন, আপনার ছেলেটা কিন্তু ধ্বংস অলরেডি হয়ে যাবে। আমি একদিন সকালে উঠি, রাত্রে দেখা হলে ডায়মন্ড হারবার থেকে কাগজ নিয়ে আমার বাড়ি হাজির। ডায়মন্ড হারবার থেকে কি হচ্ছে, ওর ফর্মটা ফিল আপ করতে রাত্রে। আমি ঠিক আছে সকালে হয়ে যাবে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে। কিন্তু আমার প্রশ্ন, সে ডায়মন্ড হারবার থেকে কেন এসেছে, কেন তাকে আসতে হলো? তাহলে তুলনামূলক যে শিক্ষা পাওয়ার দরকার সে শিক্ষা পায়নি। তো সেই লড়াইটা আমাদের আজকে লড়তে হবে, আমাদের আজকে এগিয়ে যেতে হবে। যে আমাদের ছেলে মেয়েরা, আমাদের মানে ভাববেন না শুধু মুসলমান, দলিত আদিবাসী থেকে শুরু করে পিছড়ে বর্গের যারা আছে তাদের, মুসলমান সহ তাদের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা ভাবতে হবে। কারণ তথাকথিত উচ্চ বর্ণের মানুষ, তথাকথিত ব্রাহ্মণ্যবাদীরা পিছড়ে বর্গকে সহ্য করতে পারে না। আপনারা জানেন এখানে একটি নাম লেখা আছে, এই আজকে যাদের স্মরণে এই প্রোগ্রামগুলো হচ্ছে তাদের মধ্যে একজনের নাম রোহিত ভেমুলা। জানুয়ারি মাসের 15 তারিখে 2016 সালে সেই রোহিত ভেমুলা একজন PhD স্কলার হওয়ার পরেও তাকে সুসাইড করতে বাধ্য করেছিল এই তথাকথিত উচ্চ বর্ণের মানুষেরা। তার অপরাধটা কি ছিল? সে দলিত, সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যাবে এটা মেনে নিতে পারেনি। তাই তাকে বারবার তাকে জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছে। ফলে সে লড়াই করে উঠতে না পেরে তাকে সে সুসাইড করতে বাধ্য হয়েছে। আমরা ভুলে যাচ্ছি না চুনি কোটালের নাম। এই পশ্চিম বাংলার মাটি, যেই সম্প্রীতির মাটিতেও চুনি কোটালকেও সুসাইড করতে বাধ্য করিয়েছিল। কারণ লোধা সবর জাতির মধ্য থেকে সর্বপ্রথম যে মহিলাটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল তার নাম হচ্ছে চুনি কোটাল। কিন্তু সে যখন মাস্টার্স করার জন্য, হায়ার এডুকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল, এগিয়ে যাচ্ছিল তার সমাজকে শিক্ষার আলো দেখাবার জন্য, সে তখন গ্রাম্য পরিবেশ ছেড়ে শহরের দিকে এসেছিল যে শহর থেকে শিক্ষা অর্জন করে গ্রামে গিয়ে গ্রামের পরিবেশ পরিবর্তন করব। তথাকথিত উচ্চ বর্ণের মানুষরা সেটা সহ্য করতে পারেনি। তখন দেখলাম কি, ওই চুনি কোটালের এত মানসিকভাবে তার উপরে এত প্রেশার হয়ে দেওয়া হয়েছিল, তাকে বর্ণ বিদ্বেষের বারবার শিকার হয়েছিল, জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছিল, ফলে সে সুসাইড করে নিয়েছিল। তাই বন্ধুগণ, আজকে দলিত আদিবাসী মুসলিম নির্বিশেষে সকলের পাশে স্টুডেন্ট ফ্রন্ট থাকতে চাই, শিক্ষার সমান অধিকারের কথা বলতে চাই। তাই স্টুডেন্ট ফ্রন্টের সাথে আমাদের প্রত্যেককে সাথ দিতে হবে। স্টুডেন্ট ফ্রন্ট শুধুমাত্র আইএসএফের একটি শাখা সংগঠন নয়, স্টুডেন্ট ফ্রন্ট আগামী দিনের যুব সমাজের ভবিষ্যতের দিশা দেখাবে। এই স্টুডেন্ট ফ্রন্ট আগামী দিনে সঠিক শিক্ষা ব্যবস্থা যাতে পরিচালনা হতে পারে তারও দিশা দেখাবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, কে বিষয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করলো আপনারা বিভ্রান্ত হবেন না। স্টুডেন্ট ফ্রন্ট যেমন একদিকে দাবি তোলে ফেক ST/SC সার্টিফিকেট বাতিল করতে হবে, ঠিক একইভাবে স্টুডেন্ট ফ্রন্ট দাবি তোলে যে ওবিসির নতুন যে লিস্ট হয়েছে, সংখ্যালঘু মুসলমানরা যেখানে বঞ্চিত হচ্ছে,
এই বঞ্চনার অবসান হওয়া দরকার। নতুনভাবে সায়েন্টিফিক ওয়েতে প্রপার সার্ভে করে ওবিসি লিস্ট যেমন তৈরি করতে হবে, ঠিক একইভাবে ফেক এসটি/এসসি মানুষ এসটি/এসসি সে যে সার্টিফিকেট নিয়ে যে পরিষেবা নিচ্ছে সেইগুলোকেও বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এটাই স্টুডেন্ট ফ্রন্ট দাবি তুলছে। আপনারা শুনেছেন অনেকেই, নতুন করে বলার দরকার নেই মনে হয়, তাও আমি রিমাইন্ড আপনাকে একবার করে দিচ্ছি, রিমাইন্ডার হিসাবে আমি কাজ করে দিচ্ছি। 1 কোটি আদিবাসী পশ্চিমবাংলায় নাই, কিন্তু 1.5 কোটি আদিবাসীদের যে নামে যে সার্টিফিকেট ইস্যু হয়, এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। ভাবেন কে খাচ্ছে? ভূতে খাচ্ছে? ভূতে খাচ্ছে না। 1 কোটি আদিবাসী পশ্চিমবাংলায় নাই, 1.5 কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মানে 50 লক্ষ কম করে নন এসটিরা আদিবাসী কোটাতে। এবারে যারা মেডিকেলে যারা চান্স পেয়েছে, 41 জন ডক্টরের কোটাতে আদিবাসী সিট থেকে তারা চুরি করে নিয়েছে, মানে ফেক সার্টিফিকেট দিয়ে 41 জন এই ধরনের। তাহলে 41টা ডাক্তার আদিবাসী সমাজ থেকে কম হলো তো নাকি ভাই? প্রকৃত আদিবাসী সমাজ থেকে। সংরক্ষণ মানে কি? আপনাকে মূল স্রোতে নিয়ে আসা। সংরক্ষণ মানে কি? আপনি আজকে মুসলিম সমাজের কথা যদি বলি, 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনও মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সংরক্ষণ মানে কি? 10% সংরক্ষণ দিয়েছে। কিন্তু বাবা সাহেব আম্বেদকরের ওই বাণীতে আমি বিশ্বাস করি, যারা সংরক্ষণ নিয়ে নাক ছিটকায় তাদের উদ্দেশ্যে আমার বার্তা। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, যার যত সংখ্যাবাড়ি তার তত ভাগিদারি। চলো এটাতে চলে আসো। সারা পশ্চিমবাংলায় প্রায় 70% দলিত আছে, ভারতের বর্ষে 70%। পশ্চিমবাংলায় দলিত যে পার্সেন্টেজ আছে তার অনুপাতে তাদেরকে চাকরি দেওয়া হোক। সারা পশ্চিমবাংলাতে 8% আদিবাসী আছে। 100 জন সরকারি চাকরি করলে 8 জন আপনার আদিবাসী হোক পশ্চিমবাংলায়।